সিলেটে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত ৮, হাসপাতালে স্বজনদের আহাজারি। পার্বতীপুর ডিপো থেকে জ্বালানি তেল পাচার হচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। এবং সাতক্ষীরায় আম ভাঙা শুরু মঙ্গলবার থেকে। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া আহমেদ। নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এতক্ষণ। এবারে পুরো সংবাদে যাচ্ছি। সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ নির্মাণ শ্রমিক। সকালে ২০ শ্রমিককে বহনকারী পিকআপ ভ্যানের সাথে কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে নারী শ্রমিক সহ ৪ জন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়া হলে সেখানে ৪ জন মারা যান। নাজির আহমেদের ছবিতে ও কামরুল ইসলাম মাহের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পিকআপ ভ্যানে করে ২০ জন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে আসা কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের ভ্যানটির সংঘর্ষ হয়। কাজের জন্য রাতে সকাল মনে করো ফজর রক্ত বাড়িছে ৬টার সময় আর কি, ৫টার সময় বাড়িছে, ৭টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোট ছোট একটা ছেলে আছে বড়, ওইখানে তার বাপের সাথে আসলাম। আমার বাচ্চা বলো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু সাধারণ একটু দুঃখ পাইছে। স্বামী স্ত্রী দুজন তারা যাই খামের উদ্দেশ্য আগে ও যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিক ৬ জনের পরিচয় জানা যায়। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মোহাম্মদ সুরুজ আলী ও মুন্নি, ভাটিপাড়া নূরনগর এলাকার ফরিদুল, ধর্মপাশা উপজেলার নার্গিস, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মোহাম্মদ বদরুল জামান ও পাণ্ডব বিশ্বাস। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ। ৮ জন তো ডেড, তার মানে আপনি বুঝতেইছেন যে মানে ভয়াবহতা কেমন। এখন যে কয়জন বেঁচে আছেন এর ভিতরে একজন যে আইসিইউ রিকোয়ারমেন্ট ছিল, ওই মুহূর্তে আইসিইউ আমাদের খালি ছিল না, তো অন্য একটা হাসপাতালে ওনারা নিয়ে গিয়েছিলেন। বাই দিস টাইম আইসিইউ একটা বেড খালি হয়েছে। তো প্রথম আইসিইউ বেডটা খালি হওয়ার পরে আমরাই নিজেরা যোগাযোগ করে ওই রোগীকে আবার ওসমানের আইসিইউতে নিয়ে আসার অলরেডি আমি আদেশ দিয়েছি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্বজনরা হাসপাতালে ছুটে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, যেমনটি আমরা জেনেছি আপনার মাধ্যমে যে ৮ জন মারা গেছেন, তাদের মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলছে, এখন কি অবস্থা সেখানে দেখছেন, আর কি আপডেট আছে আপনার কাছে? যারা আহত আছেন তাদের বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। তানিয়া, প্রথমেই বলে রাখি যে ৮ জন নিহত হয়েছেন, তাদের মরদেহ এখনো পর্যন্ত মর্গে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া যেটি রয়েছে সেটি এখনো পর্যন্ত চলছে এবং আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা এখনো চলছে। এর মধ্যে একজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যেই হবে এবং পরীক্ষা নিরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো বিনামূল্যে করা হবে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে আমরা প্রতিবেদনটিতে আমরা বলছিলাম যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে, আমরা ৮ জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের ২ শহীদর রয়েছেন, তারা ২ ভাই, আজির উদ্দিন এবং আমির উদ্দিন, এবং ধর্মপাশার সরিষার নার্গিস বেগম, দিরাইয়ের সিচনি গ্রামের মুন্নি বেগম, দিরাইয়ের বাকিপাড়া গ্রামের নুরুল আলী, বাকিপাড়া গ্রামের অপর আরেকজন এবং সিলেটের কোম্পানিগঞ্জের শিবগঞ্জের পাণ্ডব বিশ্বাস এবং বুটামারা গ্রামের বদরুজ্জামান। এই ৮ জনের এখনো পর্যন্ত মর্গে রয়েছে এবং স্বজন যারা রয়েছেন তারা বাইরে অপেক্ষা করছেন লাশ যেটি রয়েছে সেটি প্রক্রিয়া করার পরেই কিন্তু তারা নিয়ে যাবেন। এই ক্ষেত্রে বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য তারা আবেদন করেছেন যে প্রশাসন সেটি প্রক্রিয়া করেই কিন্তু সুরত হাল প্রতিবেদন নিশ্চিত হওয়ার পরেই হয়তোবা যে লাশের যে আনুষ্ঠানিক হস্তান্তরের প্রক্রিয়া সেটি হবে। এবং এই দুর্ঘটনার পরেই সবচেয়ে বড় যে প্রশ্নটি এসেছে যে একটি পিকআপ
ট্রাকে করে ভ্যানে করে যে 8 জন শ্রমিক যাচ্ছিলেন সেটি খুবই ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছিলেন এবং তার কারণেই কিন্তু গত 2 বছর আগেও কিন্তু একই জায়গায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সড়ক দুর্ঘটনায় 14 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো আবারও আসলে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাই তারা বলছেন পুলিশের ভূমিকা আসলে এটি বাড়াতে হবে এবং মহাসড়কে পুলিশের তদারকি আরো নিশ্চিত করতে হবে বলে সচেতন নাগরিক সমাজ আসলে বলছেন। তো এই ছিল এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। মাহি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 8 নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ নিহত হয়েছেন অন্তত 5 জন। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান শিশুটি তার বাবার সঙ্গে দেবিদ্বারের পৌর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়। অন্যদিকে ভোর 6টায় চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের রবিউল আওয়াল জিসান ও নাচল উপজেলার আজিমপুরে মোহাম্মদ সোহাগ। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় বাস ও ইজি বাইকের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। সারা দেশে যখন জ্বালানি তেলের সংকটে দিশাহারা মানুষ, সে সময় উত্তরাঞ্চলের পার্বতীপুর ডিপো থেকে হাজার হাজার লিটার জ্বালানি তেল পাচার হচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানে। অভিযোগ উঠেছে ডিপো থেকে হাজার হাজার লিটার তেল কৌশলে চলে যাচ্ছে সরাসরি কালোবাজারে। সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁ প্রতিনিধি এম এস আমাদ। 27 এপ্রিল সকাল 10টা দিনাজপুরের পার্বতীপুর ডিপোর মেঘনা পেট্রোলিয়াম অয়েল লিমিটেড থেকে 9000 লিটার জ্বালানি নেয় এই তেলবাহী গাড়িটি। চালানের তথ্য মতে গন্তব্য ঠাকুরগাঁও রানীশঙ্কল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স কাদের এন্টারপ্রাইজ। অভিযোগ, এই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। সত্যতা যাচাই করতে তেলবাহী গাড়িটির পিছু নেয় এটিএন নিউজ। নেকমরদ বাজারে যাওয়ার কথা গাড়িটি চলে গেল বারিয়াডাঙ্গি থানা গেটের পাশে তেল ব্যবসায়ী আশরাফের দোকানে। সেখানে আনলোড করা হয় পুরো তেল। পার্বতীপুরে বলছি এটাই যে আমাদের নেকমরদের ওখানকার লাইসেন্স বলি, আমি ড্রাইভার বালিয়াডাঙ্গি, হ্যাঁ, আর বলছে গাড়ি নেকমরদে যাবে। গাড়ি আমাদের এখানকার মহাজনের গাড়ি, এখানে আনলোড হবে। কাদের এন্টারপ্রাইজ দীর্ঘদিন থেকে উনি ব্যবসা করতেছিল, বাট ওখানে একটা পাম্প হওয়ার পরে ওনার অকেজ হয়ে গেছিল, তেল উত্তোলন করতেছিল না। উনি চলে গেছে আমেরিকা, আমাদেরকে এফিডেভিট যা হচ্ছে পেপারস আমাদেরকে দিয়ে গেছে, আমরা এভাবে তুলি। রানীশঙ্কলের জন্য বরাদ্দ তেল কেন বালিয়াডাঙ্গিতে? খোঁজ নেওয়া হয় মেসার্স কাদের এন্টারপ্রাইজে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় 8 বছর আগে থেকেই বন্ধ প্রতিষ্ঠানটি। বর্তমানে কোনো অস্তিত্ব নেই। ভাই পাম্পের সামনে কাদের এজেন্সি নামে কোনো ডিজেল বা পেট্রোল বিক্রি করা একসময় ছিল, নাই তো আমেরিকা চলে গেছে। আমার জানা মতো 6-7 বছর এর ভিতরে হবে। আরও অনুসন্ধান করে জানা যায় গত এপ্রিলের 1 মাসেই এই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে উত্তোলন করা হয়েছে প্রায় 1,08,000 লিটার জ্বালানি তেল, যা পরে বিক্রি করা হয়েছে খোলা বাজারে কয়েক গুণ বেশি দামে। টার্গেট সীমান্তবর্তী এলাকাগুলোকে। উপজেলা নির্বাহী অফিসার আছে, তাকে আমি নির্দেশনা দিয়েছি তার ওই জায়গাতে তেল বিক্রয়ের আইনগত বৈধতা আছে কি নেই সেটা যাচাই বাছাই করে দেখবার জন্য এবং এই বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য। একই ধরনের অভিযোগ উঠেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলাতেও। মেসার্স টুম্পা ট্রেডার্স নামের আরেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তেল পৌঁছাচ্ছে না নির্ধারিত গন্তব্যে। জনবল সংকটে তদারকির ঘাটতির দোহাই দিলেন এই কর্মকর্তা। পুরা রংপুর ডিভিশনে একজন মাত্র কর্মকর্তা আছেন, এটা তদারকি করবে। নিয়ম অনুযায়ী যেখানে প্রতিষ্ঠান সেখানে জ্বালানি তেল বিক্রয় করার কথা না। এটা যদি হয় তাহলে আমরা পরবর্তীতে হয়তো বন্ধ করে দিব। তীব্র তাপপ্রবাহ কিংবা ঝড় বৃষ্টি, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে কারসাজিতে লাভবান হচ্ছে অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ী চক্র। তবে বেড়াই যদি ক্ষেত খায়, সে ক্ষেত রক্ষা পাবে কিভাবে? এম এস আহমদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। এ পর্যায়ে দেশের খবরে নিয়ে নিচ্ছি বিরতি, এরপর জানিয়ে ফিরছি। চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত হচ্ছে নাটোরে। এবং রাঙামাটিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের 2 ঘণ্টা সড়ক অবরোধ।
বিরতির পর ফিরে এসে স্বাগত জানাচ্ছি দেশের খবরে। দেখছেন ATN নিউজ। কিছুক্ষণের মধ্যে নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। বিস্তারিত জানাতেই নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, এই বিষয়ে বিস্তারিত আমাদের কি জানাবেন? জি, ধন্যবাদ তানিয়া। জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনের সামনে। এখানে আজ নেত্রকোনা পুরো ধান চাল সংগ্রহে কার্যক্রমে উদ্বোধন করার কথা রয়েছে। সেটা 4টায় কথা ছিল উদ্বোধন হওয়ার, কিন্তু এখনো পর্যন্ত এখানকার যে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী খাদ্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, তিনি এখন পর্যন্ত এসে পৌঁছান নাই, যে কারণে এখন পর্যন্ত কার্যক্রমটি শুরু হয় না। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে এবছর নেত্রকোনায় ধান সংগ্রহ 13,432 মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্য রয়েছে। প্রতি কেজি 34 টাকা দরে। চাল সংগ্রহ 61,161 মেট্রিক টন 49 টাকা দরে সংগ্রহ করার কথা রয়েছে। আর নেত্রকোনা জেলায় 13টি খাদ্য গুদামে ধারণ ক্ষমতা রয়েছে 19,500 মেট্রিক টন। সেই কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুরু হবে। মন্ত্রী এসে পৌঁছালে, উদ্বোধন হলে সেই উদ্বোধনী ভাষণে তিনি কি বলেন সেগুলো হয়তোবা পরবর্তী সংবাদে আপডেট করা যাবে। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে সর্বশেষ। জি শামীম, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, আপনি নিশ্চয়ই আপডেট জানার জন্য আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, কিছুক্ষণের মধ্যেই নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করবেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি শামীম আহমেদ। বাজারে আসছে সাতক্ষীরার আম। মঙ্গলবার থেকে জেলাটিতে শুরু হচ্ছে আম ভাঙা বা আম পাড়া। এই মৌসুমে 70,000 মেট্রিক টনেরও বেশি আম উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য অন্তত 300 কোটি টাকা। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শক, এই প্রতিবেদনটি আমরা দেখব, তবে তার আগে আমরা একটু কিশোরগঞ্জে যেতে চাই। আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সাথে যুক্ত হবেন। বৃষ্টি না হলেও কিশোরগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। রোদ পেয়ে সকাল থেকে জলাবদ্ধ ক্ষেত থেকে ধান কাটে এগুলো মারাই এবং শুকানোর চেষ্টা করছেন কৃষকরা। বিস্তারিত জানতে কিশোরগঞ্জের বালিখলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, একটু বিস্তারিত জানাবেন আমাদের এই বিষয়ে। তানিয়া, কিশোরগঞ্জে আজ বৃষ্টিপাত না হলেও এখানকার যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো পানি বেড়েছে। তবে সব নদীরই পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে বইছে। এই নদ নদী পানি বাড়ার কারণে যেখানে যে নদীগুলো আছে এই নদীর পানি উজান থেকে আসা এই পানিগুলো নদীর যে পার উপচে হাওরে প্রবেশ করছে। এই কারণে এখানে হাওরের যে ধান আছে, বোরো ধান আছে, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলায় অন্তত 10,000 হেক্টর জমির ধান এরই মধ্যে তলিয়ে গেছে। 34,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই ফসল হারিয়ে কৃষকরা কিন্তু এখন দিশেহারা। তাদের সামনের দিনগুলো কিভাবে যাবে সেই দুশ্চিন্তায় তারা করছেন। কৃষি বিভাগ বলছে যে এই পানির কারণে বিশেষ করে ইটনা, মিঠামন ও অষ্টগ্রামের যে হাওরগুলো এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইটনাতেই 3,000 হেক্টর জমি তলিয়ে গেছে। আমি কথা বলেছিলাম এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে জানিয়েছেন যে কিশোরগঞ্জের যে ধনু, বৌলাই এবং মাগরা নদীর যে পানি সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে, আর অষ্টগ্রামের কালনি নদীর পানি কিছুটা কমেছে। আর এদিকে সকাল থেকে রোদ ওঠার কারণে কৃষকরা কিন্তু জলাবদ্ধ জমি থেকে পানি ধানগুলো কাটার চেষ্টা করছে, এবং এই কাটতে গিয়ে কিন্তু শ্রমিকদের মজুরিও অনেক বেশি দিতে হচ্ছে। আর এই কৃষকরা বলছেন যে ধানগুলো তারা কেটেছেন সেগুলো এখন তারা শোকাতে ব্যস্ত সময় পার করছেন। যদি রোদ থাকে তাহলে সেই জমিগুলো তারা শোকাতে পারবেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে এই যে বোরো ধানের ক্ষয়ক্ষতির খবর।
জি শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জের বালিখলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন প্রতিনিধি শফিক আদনান। দর্শক, এর আগেই যেমনটি জানাচ্ছিলাম যে বাজারে আসছে সাতক্ষীরার আম। মঙ্গলবার থেকে জেলাটিতে শুরু হচ্ছে আম ভাঙা বা আম পাড়া। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসবো। আম প্রিয়দের জন্য সুখবর, প্রতীক্ষার পালা শেষ। যথারীতি সবার আগে বাজারে আসছে সাতক্ষীরার আম। মঙ্গলবারই জেলাটিতে আম ভাঙা শুরু হবে। প্রথমে নামবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই সহ কয়েকটি জাতের আম। জেলার অন্যতম সুস্বাদু হিমসাগর আম বাজারে আসবে এ মাসের মাঝামাঝিতে। মাসের শেষে ল্যাংড়া আর ৫ জুন আম্রপালি ভাঙার কথা রয়েছে। ঝড় বর্ষা কম থাকলে বিঘা প্রতি লাখ টাকা বিক্রির আশা বাগানীদের। ৫-৬ বিঘে আনুমানিক প্রতি বিঘাতে আপনার খরচ হয়েছে প্রায় ৫০,০০০ টাকা। ৫.৫ লাখ থেকে ৬ লাখ টাকা বিক্রি হবে। যেই টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমে আমরা এই আমটা বাজারজাত করব। গত বছরের তুলনায় সাতক্ষীরায় বেড়েছে আম চাষের পরিধি। এবছর ৪,১৪০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। জেলার ৫,৩৫০টি বাগান থেকে ৭০,৩৮০ মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। রপ্তানির সম্ভাবনা ১০০ মেট্রিক টন। স্থানীয় বাজার ও রপ্তানিতে অন্তত ৩০০ কোটি টাকার বেচাকেনা হবে বলে প্রত্যাশা। সাতক্ষীরার আমের যে সুনাম আছে, যে মান আছে, যে পুষ্টিগুণ আছে, সেটা ধরে রেখে আমরা বাংলাদেশের মানুষকে এবং সারা বিশ্বের মানুষকে সাতক্ষীরার আম খাওয়াতে চাই। জেলা প্রশাসন নির্ধারিত আম নামানোর সূচি উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম ক্ষতিকর কেমিক্যালে পাকিয়ে বাজারে তোলার চেষ্টা করে। সেরকম ১৫,০০০ কেজি আম বিনষ্ট করেছে প্রশাসন। আম নিয়ে অসাধু তৎপরতা বন্ধ চান ব্যবসায়ী মহল ও প্রশাসন। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে এগুলো কিন্তু বিনষ্ট করে দেওয়া হবে। আজকে আমাদের সাতক্ষীরা জেলার আমটার কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাচ্ছে শুধুমাত্র এই কিছু অসাধু ব্যবসায়ীর জন্য। আপনি যাতে কোনো প্রকার কেমিক্যাল মিশ্রিত না হয় বা মানুষের জন্য অস্বাস্থ্যকরভাবে মানে ভোক্তার কাছে না যায়, সেই বিষয়টা আমাদের নিয়মিত মনিটরিংটা থাকে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকবেন। বিরতির পর দেশের খবরে আরও একবার স্বাগত জানাচ্ছি। রাঙামাটি জেলা ছাত্র দলের নতুন কমিটিতে স্থান না পেয়ে 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বেলা 11:30 থেকে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। এক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর দুপুর 1:30টার দিকে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অপহরণকারী, চাঁদাবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিনিময়ে কমিটি ঘোষণা করার অভিযোগও করেন তারা। শেষ করছি খেলার খবর দিয়ে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বাড়াতে সাভারের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা চলছে। বিস্তারিত জানাতে সাভার উপজেলা পরিষদ খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি তো সেখানে আছেন, আমাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার উপজেলা পরিষদের যে খেলার মাঠ, আমি কিন্তু খেলার মাঠেই রয়েছি। একটু আগেই কিন্তু দুটি দল কিন্তু আজকে খেললো, এই মাত্র কিন্তু খেলা শেষ হয়ে গেল। যে দুসাইদ প্রাথমিক সরকারি বিদ্যালয় এবং এছাড়াও কিন্তু যে ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিন্তু খেলা কিন্তু এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই মাত্র শেষ হলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু প্রচুর দর্শক কিন্তু পুরো মাঠ জুড়ে রয়েছে। এবং এই আপনি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ের যে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা সেই যে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা, এর মধ্যে কিন্তু উপস্থিত রয়েছে সাভারের যে সংসদ সদস্য, এছাড়াও যে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা সহ সাভারের যে ভূমি অফিসের যিনি কর্মকর্তা তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও বিভিন্ন স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা এবং রয়েছে এখানকার যারা আজকের এই খেলাকে আয়োজন যারা করেছে, এই আয়োজনের পক্ষ থেকে যারা এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছে এই আয়োজনের তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছে। এবং কিছুক্ষণ পরেই কিন্তু তাদের যে আজকের যে খেলার সমাপনী সেটি ঘোষণা করবেন এবং এই যে হবেন চ্যাম্পিয়ন, এই চ্যাম্পিয়নদের কিন্তু পুরস্কার বিতরণ করবেন যেখানকে তিনি সংসদ সদস্য রয়েছেন তিনি। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভার উপজেলা খেলার মাঠ থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। কামরুজ্জামান, ধন্যবাদ আপনাকে।
দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি কামরুজ্জামান। আর দেশের খবরে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।